আজকে সমাবেশ। আমাদের অভিভাবক, আমাদের পার্টির নেতা কমরেড অচিন্ত মল্লিক উনি এটাও বলেছেন যে আমরা সমাজতন্ত্রের পথে হাঁটছি, এবং এটা যদি কেউ দাবি অনুযায়ী না দেয় তাহলে আমাদেরকে ছিনিয়ে নিয়ে আসতে হবে। समाजतंत्र माने की बस एक ही इसका नारा है कि कोई भूखा पेट नहीं सोएगा, कोई बेरोजगार नहीं रहेगा, किसी का जात ऊंचा हो, किसी का धर्म अलग हो, किसी का जेब गरम हो, तो उसके हिसाब से एक अंश आरेक अंशेर उपरे अन्याय अत्याचार करबे ना। के करबे এই ব্যবস্থাটা প্রতিষ্ঠা? আমরা করব। আমরা মানে সিপিআইএম পার্টি নেতৃত্ব দেবে? কারা করবে? শ্রমিক, কৃষক, মজদুর, খেটে খাওয়া মেহনতি মানুষ। কেন? যে গতর খাটায়, যে ঘাম ঝরায়, যে মাথায় মোট বয়ে, তার অধিকার আছে। আর সেই অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, সেই অধিকারকে যদি ছিনিয়ে নিয়ে আসতে হয়, তাহলে নেতৃত্ব তাকেই দিতে হবে। তাকে নেতৃত্ব দিতে গেলে কি করতে হবে? তাকে নেতৃত্ব দিতে গেলে যে পরিবেশের দরকার, সেই পরিবেশকে আমাদেরকে নিয়ে আসতে হবে। কি সেই পরিবেশ? গণতান্ত্রিক পরিবেশ। প্রকাশদা বলছিলেন কাটুয়ায় জমায়েত হলো, তৃণমূলের লোকজনরা এসে আমাদের জমায়েতকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করছে। আচ্ছা, এটা কি শুধু তৃণমূলের চুনোপুটিদের কাজ? এই থ্রেড কালচার আজকে আমাদের ব্যানারে লেখা আছে 1 নম্বরে, এটা শুধু আজকে না, 2007-08 থেকে এই বর্ধমানের রায়না থেকে এরা শুরু করেছে ধমকানি, শাসানি। শুধু এখন না, দুনিয়া জুড়ে চিরকাল যাদের পকেট গরম থাকে, যাদের পেটে খাবার থাকে না, যাদের মাথার চুলে তেল থাকে না, যাদের পরনের কাপড় ছিন্ন ভিন্ন থাকে, এরা চিরকাল এদেরকে দমিয়ে আর দাবিয়ে রাখতে চায়। তার বিরুদ্ধেই তো লড়াই। এ লড়াই আজ চলছে, এখন বসে আছে ডাক্তারবাবু কোথায়? এ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য দপ্তরের কাছে। কেন বসে আছে? অভিজ্ঞদের নাম শুনেছেন? অভিজ্ঞদের আমাদের বর্ধমানে একেবারে যোগ্য ছেলে বলবেন না, অকাল কুষ্মাণ্ড ছেলে বলবেন আমরা জানি না। এই অভিজ্ঞদেরকে 2024 সালের সেপ্টেম্বর মাসের 6 তারিখে মেডিকেল কাউন্সিল একে বিদায় দিয়ে দিল। বলল 9 আগস্ট যেদিনকে আরজিকরের ভেতরে এই ঘটনা ঘটেছিল, তোমার যোগাযোগের সাথে রয়েছে। ফলত যতদিন না পর্যন্ত তোমার নামে সমস্ত এলিগেশন, দোষ, ত্রুটি এগুলো থেকে তুমি মুক্ত না হচ্ছ, তোমার নাম না যাচ্ছে, তোমাকে আমরা বাদ দিলাম। মেমো নাম্বার, হ্যাঁ মেমো নাম্বার আছে। মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রার তিনি নিচে সই করে স্ট্যাম্প মেরে অফিস কপিতে 6/9/2024 লিখে 2200 কত মেমো নাম্বার লিখে দিল। আরজিকরের চার্জশিট জমা পড়ার পর সিবিআই এর দ্বারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে গেল। যাকে বলির পাটা করেছেন সে কনভিক্টেড হয়ে গেল, তাকে শাস্তি দেওয়া হয়ে গেল, তার জেল বাস হয়ে গেল। যদিও শুধুমাত্র তাকে বলির পাটা করা হয়েছে, বাকি গোটা সিস্টেমটা, যে সিস্টেমটায় থ্রেড কালচার করে আরজিকরের মেয়েটাকে ধর্ষণ আর খুন করে দিল, সেটা হয়ে গেল, কিচ্ছু হলো না। কিন্তু 6 সেপ্টেম্বর জারি করা নোটিশের পর আজ অভিজ্ঞ ফিরে মেডিকেল কাউন্সিলের মিটিং করছে। ফিরে আর 14 তারিখ রাত জুড়ে গোটা পশ্চিমবঙ্গের মায়েরা, মেয়েরা, দিদিরা বাচ্চা কোলে কাকে নিয়ে পর্যন্ত রাত জাগলো। বললো এই শোষণের, এই নিপীড়নের, এই অত্যাচারের
বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি আর শাসককে সজাগ করলো, আর সেই শাসকই আজকে ফিরে অভিজ্ঞকে দিয়ে মেডিকেল কাউন্সিলের মিটিং করাচ্ছে। ফিরে সময় এসেছে। পশ্চিমবঙ্গের মানুষ আমরা রাত জাগবো, দিন জাগবো, ভোর জাগবো, বিকেল জাগবো আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি এই সমস্ত অন্যায় থেকে চোখ বন্ধ করা যাবে না। আর আমাদের সম্মেলন, আমাদের পার্টি, আমাদের সংগঠন আমাদের সেই কাজই বলছে, আমাদের সেই কথাই বলছে। কতটা বিপদ ভাবছেন? রাত ভোর একটি মেয়ের উপরে অত্যাচার হলো, সকালবেলা যারা হয়ে হসপিটালে চলে গেল, ইন্দিরা মুখার্জি দেখাচ্ছে যে দেখো এরা সেখানে উপস্থিত ছিল, এরা কেন ছিল, সেটার ব্যাখ্যা দিচ্ছে, ব্যাখ্যা। कुछ सबूतों के पैदान पर चढ़कर কিছু নকশা ওরা তৈরি করে দিয়েছে, সিবিআই তার মধ্যে ঘোরাঘুরি করছে। গেছিলাম আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সিবিআই কে ডেপুটেশন দিতে, বললাম আমরা তো চার্জশিট জমা করে দিয়েছি। আমরা গেছিলাম, আমাদের সাথে আইনজীবীও গেছিলেন, আমাদের পার্টির নেতৃত্বরা সেখানে বললেন যে আপনারা যা চার্জশিট তৈরি করেছেন সেই চার্জশিটকে যদি একটা বাচ্চাকে কোন একটা উকিলকে ধরিয়ে দেয়, সে ওই চার্জশিটের লুপহোলগুলোকে, তার যে মিসিং লিঙ্কগুলো আছে সেগুলোকে বার করে দেবে। আর আপনারা সিবিআই ইনভেস্টিগেটর, আপনারা পাচ্ছেন না। বললো আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেব। কি হবে? কেন? কিসের জন্য? আরজি করের ঘটনা শুধুমাত্র একটি বলাৎকারের ঘটনা নয়, আরজি করের ঘটনা শুধুমাত্র একটি খুনের ঘটনা নয়। সরকার নিজের শোষণ, উৎপীড়ন, অত্যাচার, থ্রেট কালচারকে বাঁচিয়ে রাখার জন্য একটি মেয়েকে প্রাতিষ্ঠানিকভাবে খুন করেছে, খুন করার আগে তার বলাৎকার করেছে। এইটাই হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের কথা। আর সেই কথার বিপক্ষে যারা উকিল দাঁড় করিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলবে না কাটোয়া? তাদের বিরুদ্ধে দাঁড়াবে না কাটোয়ার টোটোওয়ালারা? তাদের বিরুদ্ধে দাঁড়াবে না? কাটোয়া স্টেশনে যারা কাপড় বিক্রি করছে, স্টেশন থেকে বাইরে বেরিয়ে যিনি জিলিপি তৈরি করছেন, যিনি রিক্সা চালাচ্ছেন, যিনি গার্বেজ তুলছেন, যারা হকারের কাজ করছেন, যারা হোটেলে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সরকারি অফিসে কন্ট্রাকচুয়ালের কাজ করছেন, বা আমাদের মায়ের দিদিরা যারা অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে, রাজমিস্ত্রির সাথে জোগাড়ের কাজ করে দিচ্ছে, বা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতে যাচ্ছে, আমরা বলবো না? এটা তো শোষণের কথা, এটা তো নির্যাতনের কথা, এটা তো উৎপীড়নের কথা। কখন একটি সরকারি ডাক্তারকে রেপ করে দিয়ে খুন করে দিতে হয়? কখন? অত্যাচারের সীমানা যখন চরমে পৌঁছে যায় তখন। এর আগে কেউ ফেল করে মাস্টার দিদিমণি হয়নি পশ্চিমবঙ্গে 13টা বছর ধরে? এর আগে বিনা পরীক্ষায় কেউ পাস করে যায়নি? এটা প্রশান্ত বর্মন বলে পিএসসি দপ্তরে ওই কালচিনি ব্লকের ভিডিও, সেও তো ফেল করা আর বিনা পরীক্ষা দিয়ে সে ভিডিও চলে গেছে। বা শুধু ভিডিও হয়ে গিয়ে তৃণমূলের তদারকি করছে, শুধু এইটা না। ওখানে একটা রাজা ভাত খাওয়া বলে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতে একটা মেয়ে সে লাল ঝান্ডার হয়ে নমিনেশন করেছিল। ভিডিও সে নির্বাচনের সঙ্গে যুক্ত, সেই প্রক্রিয়ার সাথে। পঞ্চায়েতে যে বুথে ভোট হচ্ছে সেই বুথে ভোটের দিন ঢুকে গিয়ে যখন মেয়েটি প্রতিবাদ করছে যে ভোট লুট হচ্ছে, আর ভিডিও সামনে দাঁড়িয়ে আছে এই প্রশান্ত বর্মন, এই কালচিনি ব্লকের ভিডিও, এই সেই প্রত্যাশী, সেই নমিনেশন করা সেই ক্যান্ডিডেট মেয়েটির সাথে এই একই ধরনের ঘটনা ঘটিয়েছিল। তার গায়ে হাত দেওয়া, তার সঙ্গে অশালীন আচরণ করা, অশ্লীলতা করা, তাকে বের করে দেওয়া। একদিনে হয়নি, জমতে 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 কেন হলো গোটা
পশ্চিমবঙ্গটার এরকম অবস্থা? এই তৃণমূলের সঙ্গে বিজেপি লড়বে? যে বিজেপি आरजी করে 5, 6, 7 दिन, 10 दिन, 15 दिनर माथाए मोहन भगवत आते हैं और कोलकाता में बोलकर चल जाते हैं कि ममता बनर्जी आरजी कर को लेकर जो भी स्टेप लेगा वही स्टेप को हम लोग मान्यता देंगे। चुप हो गए, सब सुन गया बीजेपी दलटा। এই অত্যাচার একদিনে একজন আরেকজনের সাথে মিলে গিয়ে চুপ করে যাওয়া একদিনে? অনুব্রত এমনি এমনি জামিন পেয়ে যান। জ্যোতিপ্রিয়র নামে যে চার্জশিটটা সেই চাল জেলে থাকা কয়েদিদের জন্য তাদের খাবারের যে চাল, মিড ডে মিলের যে চাল, সেই চাল যে বিক্রি করে চুরি করে দিয়ে নিজে বড়লোক হয়ে গিয়ে আজকে জেলে আছে, সেই জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে যে চার্জশিট পড়ছে সেই চার্জশিটে সে বেল পেয়ে যাচ্ছে। লোকে কানাঘুষো করছে, বলছে অনুব্রত বেরিয়ে গেল, জ্যোতিপ্রিয় বেরিয়ে গেল, পার্থটার কি দোষ, ওকেও বের করে দেবে, ও বেরিয়ে যাবে। গরু চুরি হয়ে গেল, বালি চুরি হয়ে গেল, চাকরি বিক্রি হয়ে গেল, মেয়েদেরকে পাচার করে দিচ্ছে, একটা কেউ জেলে থাকছে না। কি বলবেন? হাল ছেড়ে দেবেন? হতাশা যে কিছু তো হচ্ছে না। কে বলেছে যে বিচার ব্যবস্থা তাকে শাস্তি দিলে শুধু সেই শাস্তিই হবে, না দিলে হবে না? শুধুমাত্র ওরা শাস্তি পাচ্ছে না, ত্রিপুরা থেকে গোটা পশ্চিম বর্ধমান পর্যন্ত, আমাদের বর্ধমান পর্যন্ত নেশাতে ঝুমছে আমাদের বাচ্চাগুলো। গাঁজা, হেরোইন, চরস, পাতা, ডেনড্রাইট, সিরাপের ওষুধ, ফেসবুকে রিলস থেকে বেরোচ্ছে, গ্যাসের সিলিন্ডারের পিছনে পাত্তিটা কেটে দিয়ে আর নিষিদ্ধ সিরাপগুলো বেরোচ্ছে যেগুলো পাচার হচ্ছে, শুধু পাচার হচ্ছে। আশেপাশে গোটা পশ্চিমবঙ্গে, গোটা বর্ধমানে কোন জায়গায় গেল? এই শাস্তি শুধু অনুব্রত, পার্থ, জ্যোতিপ্রিয় এরা জেলে চলে গেলে হবে? থ্রেট তখন মাথা চাড়া দিয়ে ওঠে যখন থ্রেটের কাছে মাথা নত করে দেবার লোকের সংখ্যা বেড়ে যায়। থ্রেট তখন মাথা তুলে দাঁড়াতে পারে না যখন থ্রেটের কাছে মাথা নত করে দেবার সংখ্যা কমে যায়। সিপিআইএম পার্টি লাল ঝান্ডা শুধু এইটুকুই বলছে, কোন থ্রেটের কাছে মাথা নত করবেন না, নইলে আমাদের পরিবার, আমাদের গ্রাম, আমাদের শহর, আমাদের রাজ্যকে আমরা দুদিন পর আর বাঁচাতে পারবো না। लोकसभा चुनाव से पहले भी हम लोग यही बात बोले थे कि जीतना है हम लोगों को, भाजपा को हराकर, तृणमूल को हराकर जीतना है, लेकिन पहले जीतना है गरीब मेहनतकश मजदूर वर्ग का, आदमियों का भरोसा। জিতেছি আমরা গোটা দেশ জুড়ে। মানুষ বিজেপি 400 হেকড়িকে 200-তে নামিয়ে দিয়েছে। যাদের এত সংখ্যা গরিষ্ঠতার অহংকার ছিল, আজকেও তাদেরকে ইন্ডিয়ার হাত ধরতে হয়েছে, এনডিএর হাত ধরতে হয়েছে, তবে গিয়ে সরকার তৈরি করেছে। কিন্তু গাড়ি কি আটকে গেছে? না, গাড়ি আটকায়নি গাড়ি। এই গাড়িটাকে আটকে দিতে হবে, নইলে বাচ্চার লেখাপড়া, নইলে আমার স্বাস্থ্য, আপনার পেটের ভাত, মাথায় ছাদ, এ কিচ্ছু থাকবে না। গাজর ঝুলাচ্ছে না বিজেপি সরকার। 2014 बीजेपी सरकार ने आसे और उसके बाद बोला गया कि हाउस फॉर ऑल होगा। 2016 साल में बोला कि हाँ चलो सबको घर मिलेगा। 16 सालेर
জমা নেওয়া ফর্মের ভিত্তিতে যে আবাস যোজনার ঘর তার সার্ভে হচ্ছে 2024 সালে, 8 বছর পর। একই গাজরে 8 বছর পার করে দিল, একই গাজরে। পশ্চিমবঙ্গে 10 কোটি জনসংখ্যা, যদি 4 জন করে ধরি তাহলেও 2.5 কোটি। 2.5 কোটির মধ্যে যদি ধরেই নি যে 50 লক্ষের নিজস্ব বাড়ি ঘর আছে, 1 কোটিকে বাড়ি দিতে হবে না, 1 কোটিকে বাড়ি দেবো, আর 1 কোটির মধ্যে শুধু 50 লক্ষকে বাড়ি দেবো, বাকি 50 লক্ষকে দেবো না। পশ্চিমবঙ্গের ভাড়ারে কত বাড়ি বরাদ্দ, কত? बस सिर्फ हेकड़ी से काम होता है। আর তৃণমূল দেখেছেন কালকে মুর্শিদাবাদের জঙ্গিপুরের একজন মানুষ, সে তৃণমূলের ঘুষখোর নেতাকে নিজের বাড়িটা যাতে ওই ভিড়ের মধ্যে আমার হয়ে যায়, নিরুপায় হয়ে ঘুষ খাওয়ার কাউন্টার খুলে রেখেছে বলে তাকে ঘুষ দিয়েছিল যাতে আমার বাড়িটা হয়ে যায়, কারণ তার নিজের যোগ্যতা দক্ষতা তৈরি করতে পারছে না এই পরিবেশে নিজের জন্য একটা বাড়ি বানানোর জন্য। সে যখন তার বাড়ির আবাস যোজনার ঘরের তালিকায় নিজের নামটা পেল না, বলল আমার পয়সা ফেরত দে বাবু। বললো পয়সা? ওকে এমন মারলো, এনআরএস থেকে তার ডেড বডিটা বেরোলো লাশকাটা ঘর থেকে, ডিওয়াইফাই ছেলেরা মুর্শিদাবাদ তার বডিটা পাঠিয়ে দিচ্ছে। থ্রেড কালচার নয়? যখন খাবার নেই, যখন স্বাস্থ্য নেই, যখন শিক্ষা নেই, যখন চাকরি নেই, যখন প্রোডাকশন ক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন এরা আমাদের খাবারের টাকা কেড়ে নিচ্ছে বাজেটে, তখন এরা আমাদের স্বাস্থ্যের টাকা কেটে দিচ্ছে, তখন এরা আমাদের শিক্ষার টাকা কেটে নিচ্ছে, তখন এরা সরকারি স্কুল, সরকারি রিসার্চ, সরকারি হোস্টেল, সরকারি আবাসন, সরকারি বিশ্ববিদ্যালয়, এই সব জায়গাগুলোকে বন্ধ করছে। কি নীতি? আমরা কি চাইছি? আমরা লাল ঝান্ডা? আমরা কি চাইছি? সিপিআইএম, কমিউনিস্ট পার্টি ব্যক্তি सत्ता বাদ দিয়ে সমষ্টিগতভাবে কাজ করতে চাইছে। सबको लेकर काम करना चाह रहे हैं, सबके लिए काम करना चाह रहे हैं, যাতে সবার জন্য ঘর হয়, সবার জন্য শিক্ষা হয়, সবার জন্য রেশন হয়, সবার জন্য হসপিটাল হয়। তাই তো কাটোয়ার হসপিটাল থেকে বর্ধমানের হসপিটাল পর্যন্ত বড় লোক মার্সিডিজ থেকে নেমে যান আর গরিব লোক ঘোরাতে ঘোরাতে হেঁটে যান, দুজনকে 2 টাকার টিকিট কেটে সেখানে ট্রিটমেন্ট নিতে হয়। কারো জন্য সুপারফাস্ট আর কারো জন্য লোকাল ট্রেনের ব্যবস্থা নেই। আজ গোটা সরকারি হেলথ সিস্টেমটাকে তুলে দেবার জায়গা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলো ঢুকছে। পুরুলিয়াতে কুকুর নতুন হওয়া বাচ্চাটাকে তুলে নিয়ে চলে গেল, এরপরও আর্চিকরের পরে বর্ধমান থেকে গাদা গাদা পেশেন্ট বাঁকুড়া যায়, বাঁকুড়াতে বেড নেই, সিঁড়িতে মাটিতে সেখানে বসে আছে। অথচ দেখুন সবার বাড়িতে একটা করে স্বাস্থ্যসাথীর কার্ড। কেন? কারণ মানুষের মনের মধ্যে এই ভাবনা, এই সিদ্ধান্ত, এই ধারণাকে বদ্ধমূল করে দিল, একদম বুকের মধ্যে ঢুকিয়ে দিল যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মানে এখানে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় না। তার জন্য তোমাকে আমি একটা কার্ড দিলাম, যে কার্ডটার নাম হচ্ছে স্বাস্থ্যসাথী। এই কার্ডটাতে তোমাকে 5 লাখ ভরে দিলাম, তুমি সরকারি হসপিটালে পাবে না, তুমি চলে যাও প্রাইভেট সংস্থা। তার মানে সরকার সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে নিজে আর ডেভেলপ করাতে চাইছে না। তাই তো সন্দীপ ঘোষরা তুলো, গজ, সিরিঞ্জ, ওষুধ সব বেচে দেয়, সব বেচে দেয়। আপনি ভাবতে পারছেন যে মর্গে থাকা একটা ডেড বডির সাথে সহবাস করেছে সেই সন্দীপ ঘোষ, তাদের ভিডিও বাইরে বিক্রি করে দিয়েছে। সেই সন্দীপ ঘোষকে যখন আর্চিকরের ভেতরে জুনিয়র ডাক্তাররা আর আর্চিকরের বাইরে যখন পশ্চিমবঙ্গের ভারতের ছাত্র ফেডারেশন, যুব ফেডারেশন আর মহিলা সমিতি যখন লড়াই আন্দোলন করছে আর গোটা পশ্চিমবঙ্গের মা
ও তো ন্যাশনাল মেডিকেল কলেজের ডাক্তারবাবুদেরকে স্যালুট জানাতে হয় যে তারা গিয়ে আর তাকে ওই মেডিকেল কলেজে ঢুকতে দিল না, বললো এখানে তোমার ঢোকা যাবে না। আমরা আপনাদেরকে সত্যিকারের স্যালুট করছি। আজকেও এই জুনিয়র ডাক্তারদের, এই ডাক্তারদের জয়েন্ট প্ল্যাটফর্ম থেকে আজকেও তারা মেডিকেল কাউন্সিলের বাইরে দাঁড়িয়ে আছে যে অভিক থেকে আপনারা যখন বাদ দিয়ে দিয়েছেন তাহলে সে কেন আজকে মেডিকেল কাউন্সিলের মিটিং ডেকেছে। তারা আজকেও লড়াই করছে। আমরা এদের লড়াইকে স্যালুট জানাচ্ছি যে দীর্ঘদিন ধরে লাল ঝান্ডার পার্টি, বামপন্থীরা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে নিয়ে এই চোরেদের বিরুদ্ধে যা কথা বলেছে, আজকে ডাক্তারবাবুদের লড়াই আমাদের লড়াইকে অথেন্টিকেশন দিচ্ছে। বলছে হ্যাঁ এরা চোর, হ্যাঁ এরা অন্যায়কারী, হ্যাঁ এরা অত্যাচারী, তাই এদের বিরুদ্ধে লড়াইটা আজকে সর্বাত্মক, সার্বিক এবং সবাইকে নিয়ে হচ্ছে। প্রশ্ন মনে জাগে না যে কেন ওষুধগুলো বিক্রি করে দিচ্ছে, কেন আমরা বেডগুলো পাচ্ছি না? একটা অ্যালবুমিন তৈরি করার জন্য ইনজেকশন, একটা অ্যালবুমিন ওষুধ, সেই ওষুধটা তৈরি করার জন্য ব্লাডের যে অংশটা দরকার, এই যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এত এত ব্লাড ডোনেশন হচ্ছে, সেখান থেকে সেই ব্লাডকে আলাদা আলাদা করে দিয়ে তার উপাদানগুলোকে সেগুলো পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। আর সেগুলোকে দিয়ে যে ওষুধ তৈরি হচ্ছে সেগুলো আজকে ডাক্তাররা প্রেসক্রাইব করতে বাধ্য হচ্ছে, আর সেগুলো বাইরে থেকে কিনতে বাধ্য হচ্ছে। দুর্নীতি এটুকু নয় যে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা বালি চুরি করছে, কয়লা চুরি করছে, গরু চুরি করছে, মাস্টারদেরকে বিনা পাস করে তাদেরকে চাকরি দিয়ে দিচ্ছে। শুধু এটুকু দুর্নীতি নয়, আজকে দুর্নীতি মজ্জাতে ঢুকিয়ে দিয়েছে। আর মেডিকেলের দুর্নীতি কখনো একটি রাজ্যে একা করা যায় না। মেডিকেলের দুর্নীতি যখন গোটা দেশের মেডিকেল ব্যবস্থার দুর্নীতি এক জায়গায় থাকে এবং তাদের মাথাটা যখন এক জায়গায় বাঁধা থাকে, তখন এই দুর্নীতি, তখন এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো বিক্রি হয়। আর তার প্রভাব আপনি সবাই লক্ষ্মীর ভান্ডার পাবেন না, গরিব মানুষের বাড়িতে সবার পায়খানা তৈরি হবে না, সবাই অন্নদয় অন্তর্দয় যোজনা রেশন কার্ড পাবে না, সবাই আবাস যোজনার ঘরে টাকা পাবে না, সবাই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাবে না, সবাই স্কুলে ভর্তি হতে পারবে না, সবাই বেস্ট ট্রিটমেন্ট পাবে না। কোথায় পাবে? পাবে কোথায়? কোথায় পাবে? আজ 13টা বছর ধরে কুড়ে 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 গোটা পশ্চিমবঙ্গকে খেয়েছে। আজ গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে জোর করে, ষড়যন্ত্র করে আজকে আমাদেরকে দুর্নীতিতে মাথা গলাতে বাধ্য করেছে। যে দুর্নীতির সাথে থাকবে, যে সিন্ডিকেটের সাথে থাকবে, সে বেঁচে থাকবে, আর যে থাকবে না তার বেঁচে থাকার দায় থাকবে না। এই তো কাটোয়ার মধ্যেই মঙ্গলকোটে আজ থেকে 4 বছর আগে একটি সিভিক ভলেন্টিয়ার 5,000, 6,000, 8,000, 10,000 কত বেতন পাই জানি না। 4 বছর আগে একটি সিভিক ভলেন্টিয়ার ভূগোলে অনার্স করার পরে, বিএড করার পরে সে সিভিক ভলেন্টিয়ারের কাজে যুক্ত হয়েছিল, কিন্তু তার যা পরিবারের তাকে যা যোগান দিতে হবে, সেই যোগানের কাছে যখন সে ফেল করে গেল, সিভিকের ড্রেসটা পরে সে গলায় দড়ি দিয়ে ঝুলে গেল। শুধু সিভিকরা, কৃষকরা, পরিবহনের শ্রমিকরা, কন্ট্রাকচুয়ালের লোকরা, তারা প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে আত্মহত্যার সংখ্যা বাড়ছে, সুইসাইডের সংখ্যা বাড়ছে, সংখ্যা বাড়ছে কম বয়সী মেয়েদের, নাবালিকাদের বিয়ে সংখ্যা বাড়ছে। শরীরে সেই ডেভেলপমেন্ট আসছে না, তার আগে তারা বাচ্চা হতে গিয়ে মারা যাচ্ছে। সংখ্যা বাড়ছে এই পশ্চিমবঙ্গে। কারো যদি 1 মাস বেতন না হয় তো পরের মাসটার জন্য তাকে লোকের কাছে হাত পাততে হচ্ছে। কেউ যদি 1 মাস তার রোজগার কোন রকমে কমে গেল, তাহলে তার পরের মাসটার জন্য 15টা
ছোট ব্যাংকগুলো এত দাপাদাপি। তাই তো পাড়ার মেয়েরা সবাই একসাথে হুজ্জুতি করে দৌড়ে গিয়ে যারা ব্যাংক থেকে আসছে, মাইক্রো ফিন্যান্স থেকে আসছে, বন্ধন থেকে আসছে, তাদের কাছে গিয়ে নিজের আধার কার্ড, ভোটার কার্ড একটা থলিতে জেরক্স করে নিয়ে গিয়ে তার কাছে 2 পয়সা ধার করছে। আর তারপরে যখন সপ্তাহে শোধ দিতে পারছে না, তখন এই